তিনি 5 বছর টেকেন, আমার ধারণা তিনি 2 বছরও টিকবেন না রাজনীতিতে। যদি তিনি টেকেন, কারণ আমার অভিজিৎ গাঙ্গুলিকে প্রথম দিন থেকেই দেখে মনে হচ্ছে উনি চায়না প্রোডাক্ট পলিটিক্সে, উনি টিকবেন না। আমি নিশ্চিত করে আজকেও আপনাদেরকে বলছি। দেবাংশু ভট্টাচার্য নিজেই চাইনিজদের মতো গোপের কাটিং রেখে অন্যকে বলছে চায়না প্রোডাক্ট। না মানে অভিজিৎ গাঙ্গুলির থেকে হারার পরও বোধহয় এর শান্তি নেই, এ উঠে পড়ে লেগেছে আরো বারংবার হারার জন্য। আমার নামে কোনো না অভিযোগ আছে, না কোনো করাপশনের চার্জ আছে, না কোনো অন্য কোনো অভিযোগ রয়েছে, কোনো কিছু অভিযোগ নেই। হ্যাঁ, এটা ঠিক যে দেবাংশু ভট্টাচার্যের নামে কোনো করাপশনের অভিযোগ নেই, কিন্তু একটা অভিযোগ রয়েছে, আর সেটা হচ্ছে চটি চাটার অভিযোগ। এবং আমি কয়েকটা দিন সত্যি নিজেকে একটু সরিয়ে রাখছিলাম, কারণ আমি একটু পর্যালোচনা করছিলাম নির্বাচনে এরকম ফলাফল আমারটাই কেন হলো, কোন জায়গা থেকে হলো। কারণ তমলুকের মানুষ বোধহয় কোনো চটি চাটাকে এমপি হিসাবে দেখতে চায় না। তোমার সাথে যদি ঘটনা ঘটে নেক্সট দিন চ্যানেলে এসে এক কথা তোমার বলবো, তাহলে এক কথা কয় জানো একটা তমলুক থেকে দেবাংশু ভট্টাচার্য অভিজিৎ গাঙ্গুলির কাছে হেরে যাওয়ার পরেও কি কি বাতেলা মারছে আর দেবাংশু ভট্টাচার্য চতুর্দিকে, আজকের ভিডিওতে সেটাই একটু দেখে নেব। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আইয়ে দেখতে মজা আয়েগা। অভিজিৎ গাঙ্গুলির কাছে দেবাংশু ভট্টাচার্য তমলুকে হেরে যাওয়ার পর প্রায় 1 মাসের বেশি দেবাংশু ভট্টাচার্যের আর টিকি পাত্তাটুকুও পাওয়া যায়নি সোশ্যাল মিডিয়াতে। বোধহয় বেচারা প্রচুর কষ্টের মধ্য দিয়ে দিন কাটছে, তার বোধহয় প্রচুর মন খারাপ, বেচারা বোধহয় ভালো নেই আর। খুব ভালো আছি। মানে দেবাংশু ভট্টাচার্য বলছে কি অভিজিৎ গাঙ্গুলির কাছে তমলুক থেকে হারার পরেও খুব ভালো রয়েছে? তার মানে কি তাহলে অভিজিৎ গাঙ্গুলির কাছ থেকে হারার পরে আগের থেকে আরো চাঙ্গা রয়েছে দেবাংশু ভট্টাচার্য? আরো বেশি চাঙ্গা আছি। দেবাংশু ভট্টাচার্য বহুত দিন পর আবার সোশ্যাল মিডিয়াতে পুনরায় অ্যাক্টিভ হয়েছে। তো দেবাংশু ভট্টাচার্যের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, তমলুকে খেলাটা ঠিকঠাক হয়েছে তো? খেলা হয়ে গেছে, মানে ব্যাটিংও শেষ, বোলিংও শেষ। হ্যাঁ, খেলা হয়ে গেছে, বোলিংও শেষ আর ব্যাটিংও শেষ। আর গ্রাউন্ড থেকে যারা দর্শক ছিল তারাও সেখান থেকে চলে গেছে, পুরস্কারও দেওয়া হয়ে গেছে খেলার। সবকিছুই শেষ পর্যন্ত ঠিকঠাক হয়েছে, কিন্তু কেবলমাত্র শেষ পর্যন্ত যে কাজটা একমাত্র ঠিক হয়নি সেটা হচ্ছে যে সবকিছুর শেষে গ্রাউন্ড থেকে দেবাংশু ভট্টাচার্যকে গ্রাউন্ডের বাইরে ছুঁড়ে ফেলা হয়েছে। অর্থাৎ যে অতিরিক্ত খেলা হবে করছিল, বন্ধু এবার খেলা হবে, তাকেই খেলার গ্রাউন্ডের বাইরে শেষ পর্যন্ত ছুঁড়ে ফেলা হয়েছে। মিথ্যেবাদী ছোট লোক একখানা। না, রাজনীতির ময়দানে আসা বলতে আমার রাজনীতিতে ইন্টারেস্ট ক্লাস 7-8 থেকেই। আজ পর্যন্ত কোনো ছেলে কিংবা কোনো মেয়ে ক্লাস 7 কিংবা 8 থেকে রাজনীতি শুরু করেছে বলে তা আমার জানা নেই, একমাত্র দেবাংশু ভট্টাচার্য ছাড়া। দেবাংশু বলছে যে ক্লাস 7-8 থেকেই সে রাজনীতি করা শুরু করেছে। রাজনীতির ময়দানে আসা বলতে আমার রাজনীতিতে ইন্টারেস্ট ক্লাস 7-8 থেকেই। না, সাধারণ একটা কথা ভাবুন, যখন আমরা ক্লাস 7 কিংবা 8-এ পড়তাম তখন আমরা কি করতাম? যাদের পড়াশোনা ভালো লাগতো তারা ভালো পড়াশোনা করতো, কিন্তু যাদের পড়াশোনাটা অতটাও ভালো লাগতো না তারা কি করতো? কখন স্কুলটা ছুটি হবে, স্কুল ছুটির শেষে এসে খেলাধুলা করব, খুব মজা করব, গল্প করব, যার যেটা ভালো লাগতো সে সেই সমস্ত কাজগুলো করতো। অর্থাৎ বাচ্চা বেলায় যেগুলো ভালো লাগে, যে সমস্ত কাজগুলো করতে ভালো লাগে সেইগুলোই করি আমরা। কিন্তু দেবাংশু ভট্টাচার্য ক্লাস 7-8 থেকেই চটি চাটা শুরু করে দিয়েছে। আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। আমি এর আগেও বহুবার বলেছি যে আপনাদের আরো একবার বলি, সেটা হচ্ছে বন্ধুদের যখন IPL স্টার্ট হয় 2008 সাল, আমি তখন ক্লাস 8-এ পড়ি, আমার মনে আছে। সেই সময় বন্ধুরা যখন পেপার থেকে দেখতাম, পেপার নিয়ে আসতো, পেপার নিয়ে এসে শাহরুখ খান ইডেন থেকে হাত নাড়ছে ওই ছবি কাটিং করতো, সৌরভ গাঙ্গুলির ছবি কাট করতো, মহেন্দ্র সিং ধোনির ছবি কাট করতো। আমি তখন তাদের থেকে সেই পেপারগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কাটিং করে রাখতাম। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। আমি তখন তাদের থেকে সেই পেপারগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কাটিং করে রাখতাম। না, জাস্ট ইমাজিন করুন একটা ক্লাস 7 কিংবা 8-এর ছাত্র কিংবা ছাত্রী, তাদের ভাবনাটা কেমন হয়, কিংবা তারা কি ভাবে। যে সমস্ত স্টুডেন্টসরা খুব ভালো হয় তারা ভাবে যে আমি বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কেউ ভাবে আমি টিচার হব, ইত্যাদি ইত্যাদি। আর যারা একটু খেলাধুলা পছন্দ করে তারা ভাবে আমি খেলবই সারা জীবন, এরকমটা ভাবে, বা আরো কিছু। কিন্তু তারা রাজনীতির সম্পর্কে কেউ কিছুই ভাবে না। বড় জোর তাদের ভাবনাটা হয়তো এতটুকুই পর্যন্ত হতে পারে যে মমতা ব্যানার্জি হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি কোনো একটা বিশেষ পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন। কিন্তু ছোটবেলায় অর্থাৎ 7-8-এ পর্যন্ত কি আমরা ভাবতাম যে আমরা পলিটিক্সের সঙ্গে যুক্ত হব? তখন এই সমস্ত ভাবনাগুলো আসেই না, কখনোই আসে না, কোনো দিনই আসে না। আর সেই বয়স থেকেই দেবাংশু চটি চাটবে সেটা ভেবে নিয়েছে। মিথ্যেবাদী ছোট লোক একখানা। আমি তখন তাদের থেকে সেই পেপারগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কাটিং করে রাখতাম।
তাহলে আমার কোথাও গিয়ে তার প্রতি একটা ভালোবাসা জন্মানো বা একটা শ্রদ্ধা জন্মানো সেটা সেই সময় থেকেই, ক্লাস 8-এ, যখন হয়তো বাচ্চারা পলিটিক্স কি হয়তো বোঝেও না যে বয়সে, সেই বয়স থেকে। कौन है ये लोग, कहां से आते हैं? খেলা হবে বিশেষ করে 2021-এর পরিস্থিতি যদি আপনার মনে থাকে, যে সব দিক থেকে যেন মনে হচ্ছিল দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, একের পর এক নেতা ছেড়ে চলে যাচ্ছে, একটা আবহাওয়া ইলেকশন কমিশন বিরুদ্ধে, সিআরপিএফ সেন্ট্রাল ফোর্স চলে এসছে, একটা অত্যাচার একটা এমন করছে যেন মানে তৃণমূল কংগ্রেসকে ভোটে লড়তেই দেবেন এরকম একটা আবহাওয়া। 2021-এ নাকি রাজ্যের এমন অবস্থা হয়েছে, এমন পরিস্থিতি হয়েছে, তৃণমূল নাকি রাজ্যে লড়তে পারবে না, সেরকম পরিস্থিতি হয়ে গিয়েছিল। না সবকিছুই মানলাম যে নেতা ফেতা সব ছেড়ে চলে গিয়েছিল, দুর্নীতি করলে নেতারা ছেড়ে যাবে না, থাকবে না। আর দ্বিতীয় বলছে যে লড়তে দেবে না, এরকম অবস্থা হয়ে গিয়েছিল, করছে যেন মানে তৃণমূল কংগ্রেসকে ভোটে লড়তেই দেবেন এরকম একটা আবহাওয়া। না দেবাংশু মিডিয়ার সামনে কি খেয়ে কথা বলে, আমি শুধু সেটাই ভাবছি। না যে দলটা রাজ্যের শাসক দল হিসাবে রয়েছিল, মানে রাজ্যকে শাসন করছে যে দলটা, সেই দলটাই নাকি রাজ্যে লড়তে পারবে না। সাধারণ একটা কথা ভাবুন, যে দল যেখানে ক্ষমতায় থাকে সেই দলের কিন্তু ক্ষমতাটা অনেক বেশি হয়, ঠিক আছে, মানে ভোটের জেতার দিক থেকেও সেই দলটা কিন্তু অনেকটা এগিয়ে থাকে। আর সেখান থেকে দেবাংশু বলছে যে তাদেরকে নাকি লড়তে দেবে না, এরকম পরিস্থিতি করছে যেন মানে তৃণমূল কংগ্রেসকে ভোটে লড়তেই দেবেন এরকম একটা আবহাওয়া। মহা মুশকিল ভাই, সবই তো ওদের অ্যাডভান্টেজ, সবকিছু নিয়ে ওরা এগিয়ে রয়েছে। তাহলে একটা খেলা হোক, যে খেলাতে ব্যাট ওদের, প্যাড ওদের, উইকেট ওদের, গ্লাভস ওদের, আম্পায়ারও পর্যন্ত ওদের, শুধু স্টেডিয়ামটা ওদের, শুধু স্টেডিয়ামে যে দর্শকরা বসে আছে সেই দর্শকরা হচ্ছে বাংলার সাধারণ মানুষ, এবং ওদের 11 জন প্লেয়ারের বিরুদ্ধে আমাদের একজন প্লেয়ার। না দেবাংশু কিন্তু সারা জীবন খেলা করে এখন কিন্তু খেলার নিয়ম ভাঙছে। না উল্টো দিকে 11 জন প্লেয়ার থাকবে আর তোমাদের দলে মাত্র একজন প্লেয়ার খেলতে নামবে, সেটা কি কখনো নিয়মের আওতায় আসে নাকি? এবং ওদের 11 জন প্লেয়ারের বিরুদ্ধে আমাদের একজন প্লেয়ার। অপোজিটে 11 জন থাকলে এধারেও 11 জন থাকবে, ঠিক না? ঠিক অপোজিটে 11 জন রয়েছে আর এধারে মাত্র একজন, তাও আবার এক ঠ্যাং ভাঙা। এটা কিন্তু নিয়ম নয়, এটা বেনিয়ম। আমাদের প্লেয়ারের পায়ে প্যাড নেই, হাতে গ্লাভস নেই, খালি পায়ে আর শুধু একটা হাওয়াই চপ্পল পরে, একটা সাদা শাড়ি পরে মাঠে খেলতে নামবে, তাহলে খেলা হবে। হ্যাঁ, এই এক জোড়া চটির যে কি ক্ষমতা সেটা তো আমরা অলরেডি লক্ষ্য করেছি। এই যে কিছুদিন আগেই 21শে জুলাই হলো, সেখানে দেখলাম চটি মাথায় নিয়ে যাচ্ছে আবার কেউ কেউ, ভাবা যায়। আমাদের প্লেয়ারের পায়ে প্যাড নেই, হাতে গ্লাভস নেই, খালি পায়ে আর শুধু একটা হাওয়াই চপ্পল পরে, একটা সাদা শাড়ি পরে মাঠে খেলতে নামবে, তাহলে খেলা হবে। অর্থাৎ দেবাংশুদের কাছে কোনো কিছুরই প্রয়োজন নেই, ওই এক জোড়া হাওয়াই চটিতেই তারা খুশি। কিন্তু দেবাংশু ভট্টাচার্য এখানে ক্রিকেটের কথা বলছে, কিন্তু তাদের নেত্রী ভাঙা পায়ে ফুটবল খেলেন। দেখ এইবার দেবাংশু ভট্টাচার্যকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যে দেবাংশু ভট্টাচার্যের তো এই স্লোগানটা মেনলি যে খেলা হবে খেলা হবে, এই স্লোগানটা যখন মমতা ব্যানার্জি বলেন কিংবা তার দলের যে কোনো নেতারা বলেন, তখন তোমার কেমন লাগে? সেটা খুব খারাপ লাগে। আমার নামে কোনো না অভিযোগ আছে, না কোনো করাপশনের চার্জ আছে, না কোনো অন্য কোনো অভিযোগ রয়েছে, কোনো কিছু অভিযোগ নেই। হ্যাঁ এটা ঠিক যে দেবাংশু ভট্টাচার্যের নামে কোনো করাপশনের অভিযোগ নেই, কিন্তু একটা অভিযোগ রয়েছে, আর সেটা হচ্ছে চটি চাটার অভিযোগ। এবং আমি কয়েকটা দিন সত্যি নিজেকে একটু সরিয়ে রাখছিলাম, কারণ আমি একটু পর্যালোচনা করছিলাম নির্বাচনে এরকম ফলাফল আমারটাই কেন হলো, কোন জায়গা থেকে হলো। কারণ তমলুকের মানুষ বোধহয় কোনো চটি চাটাকে এমপি হিসাবে দেখতে চায় না। তোমার সাথে যদি ঘটনা ঘটে, নেক্সট দিন চ্যানেলে এসে এক কথা তোমার বলবো, তাহলে এক কথা কয় না 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 না, কারণ অভিজিৎ গাঙ্গুলি তো নিজেই নিজেকে বলেছিলেন যে আমি চন্দ্রবোড়া, আমি বিষাক্ত হতে পারি, আমার থেকে সাবধানে থাকবেন। এটা তার নিজের মিডিয়াতে দেওয়া বাইট। তো যিনি নিজেকে বলছেন চন্দ্রবোড়াই তো সম্ভবত বলেছিলেন। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে তিনি নিজেই নিজেকে সাপ বলেছেন, আর তিনি এটা বলার 5-7 দিন পরে আমি দেখছি আমার বাড়ির সিঁড়ির তলায় সাপ ঢুকেছে। তো আমি কি করবো? সাপের ভিডিও তুলে বলবো না অভিজিৎ গাঙ্গুলি আমার সাথে দেখা করতে এসেছেন? তো তাই করেছি। এইখানে আমি দেবাংশুর আবারও ভুল ভাঙাতে চাই। অভিজিৎ গাঙ্গুলি আসলেই নিজেকে চন্দ্রবোড়া কেন বলেছিলেন? কারণ দেবাংশুদের নেত্রী অভিজিৎ গাঙ্গুলিকে বলেছিলেন গোখরো বা কেউটে, তার জন্যই তিনি বলেছিলেন আমি গোখরো বা কেউটে নয়, আমি চন্দ্রবোড়াও হয়ে যেতে পারি, অর্থাৎ আরো বিষাক্ত হয়ে যেতে পারি। কিন্তু সেটাকে ঘুরিয়ে অন্যরকম ভাবে দেবাংশু ভট্টাচার্য বলার চেষ্টা করেছে। স্বাভাবিকভাবে তিনি নিজেই নিজেকে সাপ বলেছেন, আর তিনি এটা বলার 5-7 দিন পরে আমি দেখছি আমার বাড়ির সিঁড়ির তলায় সাপ ঢুকেছে। তো আমি কি করবো? সাপের ভিডিও তুলে বলবো না অভিজিৎ গাঙ্গুলি আমার সাথে দেখা করতে এসেছে? যাই হোক, শেষ পর্যন্ত দেবাংশু ভট্টাচার্যের রুমের কাছে যে সাপটা গেছিল সেটা তো একটা ঢ্যামনা সাপ, সেটা তো আর কোনো চন্দ্রবোড়া সাপ নয়। কিন্তু সেটাকে দেখিয়ে অভিজিৎ গাঙ্গুলির সম্পর্কে এরকম কথাবার্তা বলেছিল, আর তার জন্যই বোধহয় তমলুকের মানুষ একদম খেলার গ্রাউন্ডের বাইরে ছুড়ে ফেলে দিয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। মিথ্যেবাদী ছোট লোক একখানা। তিনি 5 বছর টেকেন, আমার ধারণা তিনি 2 বছরও টিকবেন না রাজনীতিতে। যদি তিনি টেকেন, কারণ আমার অভিজিৎ গাঙ্গুলিকে প্রথম দিন থেকেই দেখে মনে হচ্ছে উনি চায়না প্রোডাক্ট পলিটিক্সে,
উনি টিকবেন না, আমি নিশ্চিত করে আজকেও আপনাদেরকে বলছি। দেবাংশু ভট্টাচার্য নিজেই চাইনিজদের মতো গোপের কাটিং রেখে অন্যকে বলছে চায়না প্রোডাক্ট। না মানে অভিজিৎ গাঙ্গুলির থেকে হারার পরও বোধহয় এর শান্তি নেই, এ উঠে পড়ে লেগেছে আরো বারংবার হারার জন্য। একটা পাথর খসে পড়ে গেল কিনা তাতে হিমালয়ের কিছু যায় আসে না, তৃণমূল কংগ্রেস বর্তমানে হিমালয়। ফলে দেবাংশু দল ছাড়বে কি দলে থাকবে এটা কোনো বিষয়ই হতে পারে না আলোচনার, কারণ এটাতে দলেরও কিছু যায় আসে না, ক্ষতি হলে যে ছাড়ছে তার ক্ষতি। আমি দেবাংশু ভট্টাচার্য তার দলকে বলছে হিমালয়, আর তার দলের যত সমস্ত নেতা রয়েছে তাদেরকে বলছে এক একটা পাথরের টুকরো, আর বলছে যে ওই হিমালয়ের থেকে একটা যদি পাথরের টুকরো খসে পড়ে যায় তাতে দলের কোনো সমস্যা হয় না বা দলের কোনো ক্ষতিই হয় না। তা বলছিলাম দেবাংশু ভট্টাচার্য, তোমার দলের কি একটা আদ্রা পাথর খসে পড়েছে নাকি? জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চ্যাটার্জি, শেখ শাহজাহান, এরকম কত কত পাথর ওই হিমালয় থেকে খসে পড়ছে, তাও আবার এমনি এমনি খসে পড়েনি, দুর্নীতির দায়ে খসে পড়ছে। আমি না বিশ্বাসঘাতক, আর না আমি বিশ্বাসঘাতকদের প্রশ্রয় দিই, না আমি বিশ্বাসঘাতকদের পছন্দ করি। আমি কেবল চটি চাটি, তাই চটি চাটাদের পছন্দ করি। দেবাংশু ভট্টাচার্যের কাছে আমার শেষ প্রশ্ন, আমি বলছিলাম যে এই যে এত দুর্নীতি হয়েছে বর্তমান সময়ে, এর আগে তো এত দুর্নীতি হয়নি, বিশেষ করে শিক্ষাতে দুর্নীতি, চাকরিতে দুর্নীতি। এই দুর্নীতি তো এর আগে এরকম ভাবে এত খুব বড় ভাবে হয়নি, তো এটা কেন হলো? তৃণমূল কংগ্রেস বলি এটা সম্ভব হয়েছে। আপনি দেখুন, যে কোনো কিছু সৃষ্টি করাই হচ্ছে আর্ট, শিল্প মানে হচ্ছে সৃষ্টি। তো চপটা যিনি বানাচ্ছেন তিনি তো সৃষ্টি করছেন, তাহলে ওটা কেন আর্ট নয়? কিন্তু যিনি পাড়ায় একটা ঝুপড়ি বেঁধে চপ ভাজছেন, সেই চপটা খেয়ে আপনার যখন তৃপ্তি হচ্ছে, সেটাকে কেন আপনি বলবেন না শিল্প? শিল্প অবশ্যই, হ্যাঁ, চপটা অবশ্যই একটা শিল্প। কে বলছে চপটা একটা শিল্প নয়? কে বলছে? চপ অবশ্যই একটা শিল্প, এবং এই শিল্পটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে একদিন খুব বড় শিল্প হয়ে উঠবে, টাটাকে ছাপিয়ে যাবে, ন্যানোকে ছাপিয়ে যাবে, আম্বানিকেও ছাপিয়ে যাবে। তো বাস আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোন পার্টটা ভালো লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।